আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আন্তর্জাতিক খবরের দিকে যাদের চোখ আছে বা নজর আছে, তো এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে ঘটনাগুলা বা যে ঘটনার দিকে সবার চোখ সেটা হচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধের সম্ভাবনা বা ইতিমধ্যে যে কয়েকটা অলরেডি হামলা হয়েছে তার ক্ষয়ক্ষতি বিবরণ সম্পর্কে নানান ধরনের তথ্য আসছে। তো এগুলো নিয়ে কিছু ধোঁয়াশা আছে। তো সেইগুলো সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনার নাম্বার টু হচ্ছে আহ, যে আপনার যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করে আপনার ইরানের সাথে আসলে আলোচনায় বসতে চাচ্ছে বা তারা সমঝোতার দিকে এগিয়ে আসলো হঠাৎ করে। এটা যদিও একটু আশ্চর্যজনক ঘটনা। তো এই বিষয়গুলোকেই আমি আজকে আলোচনা নিয়ে আসছি যে টোটাল কি ক্ষয়ক্ষতি হলো। তো আপনারা জানেন যে গতকালকে আপনার হঠাৎ করেই ইরাকের উত্তর যে আনবার প্রদেশ আছে সেখানে একটা মার্কিন বিমান ঘাঁটি আছে, আসাদ, আইন আল আসাদ। আর আরেকটা হচ্ছে কুর্দিস্তানের ইরবিল। আপনার ওইখানে দুইটা সামরিক ঘাঁটিতে আপনার ইরান তাদের 22টি ক্ষেপণাস্ত্রের দ্বারা আপনার হামলা চালিয়েছে। তো এই হামলাতে আপনার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন থেকে শুরু করে ইরানের প্রধানমন্ত্রী হাসান রুহানি সহ আন্তর্জাতিক অনেকগুলো গণমাধ্যম দাবি করেছে যে ওইখানে প্রায় 80 জন মার্কিনী সেনা নিহত হয়েছেন আর বেশ কিছু বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা হোয়াইট হাউসের পক্ষ থেকে ইভেন ডোনাল্ড ট্রাম্প সরাসরি তিনি এটা সম্পর্কে বলেছেন যে আসলে হামলা হয়েছে ঠিক আছে, বাট ওইখানে কোনো ধরনের মার্কিন সেনারা নিহত হয়নি আর কিছু সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তো এদিকে আবার ইরানও তাদের এই হামলার পক্ষে যে 80 জন নিহত হয়েছে সেনা, সেটার কোনো ভিডিও ফুটেজ অথবা আপনার কোনো ছবি আসলে এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে আপনার উপগ্রহ যেগুলো মানে স্যাটেলাইট বিজনেস যারা করে, তো সেইখান থেকে একটা কোম্পানির নাম হচ্ছে আপনার প্ল্যানেট ল্যাবস। প্ল্যানেট ল্যাবসের একটা ছবি তারা প্রকাশ করেছে সংবাদপত্র রয়টার্সের মাধ্যমে। তো রয়টার্সে যারা বিশ্লেষক আছেন তারা সেটা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে হামলার বিষয়টা সত্যতা ঠিক আছে, বাট সেখানে হতাহতের বিষয়টাতে কিছুটা ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তো এই হামলার ঠিক 12 ঘন্টা পরই আবার আপনার নতুন করে ইরাকের রাজধানী বাগদাদের যে গ্রিন জোন আছে, আর ওই গ্রিন জোনে বেসিক্যালি আপনার বিভিন্ন দেশের যেই এম্বাসিগুলো, বিশেষ করে বাংলাদেশ সহ যতগুলো এম্বাসি আছে এই এরিয়াটা হচ্ছে গ্রিন জোন। মানে এইখানে আন্তর্জাতিকভাবে আপনার একটা নিষেধাজ্ঞা আছে কোনো ধরনের হামলা টামলার জন্য। কিন্তু সেই গ্রিন জোনেই আপনার মার্কিন যেই দূতাবাস আছে সেইখানে আবারও রকেট হামলা চালানো হয়েছে। তবে এইখানেও কোনো প্রাণের মারা যায়নি কেউ আর কি, প্রাণহরণ হয়নি। তো এই হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র বলেছে, তবে এই হামলাটা কে চালিয়েছে সেটা সম্পর্কে কোনো এখনো কারো দায়ভার আসেনি। তো আপনাদের জানার কথা যে ইরানের কিন্তু মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশগুলোর সাথে আপনার তাদের একটা পজিটিভ একটা শক্তিশালী নেটওয়ার্কিং আছে। যেমন লেবাননের আছে হিজবুল্লাহ, তারপর আছে আপনার আরও অনেকগুলো দেশের মধ্যে তাদের নেটওয়ার্কিং আছে। তারপর ইরাকের মিলিশিয়া বাহিনী সহ বেশ কয়েকটা জায়গায় তারা যথেষ্ট শক্তিশালী। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে দাবি সবসময় যে বিশ্বের মানে সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি তারা হাতে নিয়ে হাঁটে, আমাদেরও ধারণা এটা খুবই স্বাভাবিক। সামরিক দিক থেকে প্রযুক্তির দিক থেকে ইরান থেকে কয়েক শত গুণ এগিয়ে কিন্তু মার্কিন বাহিনী, সেটা আমরা জানি। তবে ইরানের এই যে মার্কিন রাডারকে ফাঁকি দিয়ে যে হামলাটা করা হয়েছে সেটা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিছুটা কিন্তু আপনার টেনশনে আছে। কারণ আমরা জানি যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আপনার প্রায় 60,000 ইউএস এর সেনাবাহিনীর মানুষেরা ছড়িয়ে ছিটিয়ে আছে। সো অ্যাজ এ রেসপন্সিবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেটা চিন্তার মধ্যে থাকতে হবে যে মধ্যপ্রাচ্যে আমেরিকা যথেষ্ট শক্তিশালী তাদের জায়গায়, কিন্তু মধ্যপ্রাচ্যের সব জায়গায় আমেরিকাকে আসলে ওই পরিমাণ ক্ষমতা রাখে কিনা যে স্থানীয়ভাবে যদি দেশগুলো থেকে আক্রমণ হয় মার্কিন ঘাঁটিগুলোকে কতটুকু তারা প্রতিরক্ষা দিতে পারবে, এই পাওয়ারটা আমেরিকার আছে কিনা। তো এইটার থেকেই আসলে ডোনাল্ড ট্রাম্প, আর সামনে তো ইলেকশন আপনারা জানেন, আমাদের বাংলাদেশ ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্প কাকার একটা মিল আছে কোথায়, যে আমাদের দেশের নেতারা দেখবেন বা আমাদের পলিটিশিয়ানরা ইলেকশনের আগে হঠাৎ করে দেশের রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতির সাথে একটা কাহিনী বানায় ফেলে। আপনি যদি দেখেন যে ভারতের দিকে মোদী সরকারের লাস্ট যে ইলেকশন ছিল, হঠাৎ করে ইলেকশনের আগে পাকিস্তানের সাথে একটা বড় আন্দোলন হয়ে গেল, কাশ্মীর ইস্যুটাকে আপনার একটা বড় সড়ো জায়গায় আপনার নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল ইলেকশনের আগে থেকে, পরবর্তী সময় সেটা ওরা নিয়ে এসেছে মানে দেশপ্রেম মানুষের মধ্যে জাগিয়ে দেওয়ার জন্য। তো ডোনাল্ড ট্রাম্পও ঠিক সেম একটা পলিটিক্স কিন্তু এইখানে খেলছেন, যে জেনারেল কাসেম সোলেমানিকে
তিনি ইচ্ছে করলে আগেও হত্যা করতে পারতেন। তো তার আশেপাশে যারা আছেন তারা তাদের যে পরামর্শ ছিল হয়তো সেটা থেকে তিনি এই কাজটা করার পরে এটা কিন্তু খোদ মার্কিন যে জনগণ আছেন, আমি সবসময় বলি আমেরিকার জনগণ তারা আমাদের থেকে অনেকটা ভালো, অনেকটা বেটার, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের নাগরিক থেকে আমরা পারি না অন্য দেশে উড়াই ফেলি, কিন্তু মার্কিন জনগণ তারা কিন্তু যথেষ্ট সচেতন আর তারা কখনোই যুদ্ধপাত্র ওরকম চায় না সরকারগুলো যতটা চায়। তো ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তগুলোর ব্যাপারে সামনে তার প্রেসিডেন্ট নির্বাচন, এখানে একটা বাধা আছে। আর খোদ তার এইসব সিদ্ধান্ত যখন আসছে যে ইরান যখন বলল যে 26টা ঘাঁটির উপরে তাদের নজর আছে মার্কিনীদের, ডোনাল্ড ট্রাম্প পাল্টা আপনার বলা হয়েছিল যে 52টা যেই ন্যাশনাল হেরিটেজ আছে বা আন্তর্জাতিক হেরিটেজ আছে ইরানের সেগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। তো এইসব কথাবার্তা বলে কিন্তু খোদ মার্কিনীদের কাছেই তিনি আপনার মানে শিকার হয়ে গেছেন। মার্কিনিরা তার এই বক্তব্যের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করেছে, প্রটেস্ট হচ্ছে এগুলোর বিরুদ্ধে। তো সেইখান থেকে ডোনাল্ড ট্রাম্প হয়তো চিন্তা করেছেন যে এই মুহূর্তে ইরাকের তো মাত্র শুরু হইল, তো সারা মধ্যপ্রাচ্যের সব দেশেই তো এই আরবিরা মনে করলেন যে মার্কিন সেনাবাহিনী পালে নিজেদের টাকা দিয়া, তো এখন যদি এরকম হামলা কন্টিনিউ হইতে থাকে আসলে সেটা ডোনাল্ড ট্রাম্প কতটুকু আপনার ফিডব্যাক দিয়ে তাদেরকে সিকিউর রাখতে পারবে। তো এই বিষয়টা তার টেনশনে আসার কারণে জাতিসংঘে নিযুক্ত যে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মানে দূত আছেন আমেরিকার, মার্কিন যে রাষ্ট্রদূত আছেন, তিনি জাতিসংঘের কাছে যে কোনো শর্ত ছাড়াই আপনার ইরান সরকারের সাথে তারা আলোচনা করতে বসতে চাচ্ছে। এখন এখানে একটা বিষয় আছে, যদিও তারা এখানে দাবি করেছে যে জেনারেল কাসেম সুলেমানের হত্যাটা যৌক্তিক ছিল তাদের দেশের নিরাপত্তার জন্য, তো পাল্টাপাল্টিভাবে ইরানের যিনি রাষ্ট্রদূত আছেন তিনি আবার এই যে আলোচনা যে প্রস্তাব সেটাকে নাকচ করে দিয়েছেন। ইরানি রাষ্ট্রদূতের ভাষ্যমতে যে ইরান আসলে কোনো যুদ্ধ চায় না, তবে আত্মরক্ষার জন্য জাতিসংঘের যেই অনুচ্ছেদের 51 ধারা আছে সেইখানে লেখা আছে যে কোনো রাষ্ট্র তাদের আত্মরক্ষার জন্য আসলে কোনো ধরনের যদি আক্রমণ হয় সেটাকে প্রতিউত্তর করতে পারে, এই ধরনের একটা আর্টিকেল মেবি আছে। তো আর্টিকেল 51 অনুযায়ী তারা যথেষ্ট যৌক্তিক ছিল, তারা এই আক্রমণ করার দাবি ছিল বা জেনারেল কাসেম সুলেমানির ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছে এটার এগেনস্টেই ইরান এই আক্রমণগুলো করেছে। তো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আপনার ইরানিদের সাথে আলোচনায় বসার জন্য ইরানের উপরে কিন্তু আপনারা জানেন যে মার্কিন প্রশাসনের অনেকগুলো নিষেধাজ্ঞা আছে, আন্তর্জাতিকভাবে বাণিজ্যিকভাবে বিভিন্ন বিষয়ে অনেকগুলো নিষেধাজ্ঞা আছে। তো ট্রাম্প প্রশাসন যেটা চাচ্ছে যে ওই নিষেধাজ্ঞাগুলো তুলে দিয়ে আপনার ইরানের সাথে নতুন করে একটা আলোচনার সূত্র করতে। তবে এই মুহূর্তে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রের জন্য আপনার সামরিক দিক থেকে খুব বেশি হেডেকের কারণ না হলেও কিন্তু মধ্যপ্রাচ্যে যে বসবাসকারী আপনার মার্কিনী সেনারা আছেন তাদের জন্য কিন্তু আপনার এই মুহূর্তে ইরান খুবই একটা হেডেক হয়ে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের জন্য, কারণ সামনে ট্রাম্প প্রশাসনের নির্বাচন। আর ইরানের পরবর্তী টার্গেট তারা আপনার বিভিন্ন সংবাদ সংস্থাগুলো থেকে যেটাতে আসছে যে ইসরায়েলে থাকা আপনার যে মার্কিনী সেনাবাহিনীর ঘাঁটি আছে সেটা হচ্ছে তাদের পরবর্তী লক্ষ্যবস্তু। তবে ইরানিরা যুদ্ধে জড়িত হতে চায় না, জাস্ট টিট ফর টেট। ট্রাম্প প্রশাসন যেমন কুকুর ছিল, ইরানিরা মগুর হিসাবে এই দুইটা আক্রমণ চালিয়েছে। তবে যদি মার্কিন প্রশাসন পাল্টা আবার কোনো আক্রমণ চালায় এই ঘটনার জের ধরে, তাহলে সরাসরি আমেরিকাতে ঢুকে আপনার মার্কিন প্রশাসনকে সমুচিত জবাব দেওয়া হবে। তবে এটা আমরা আসলে যুদ্ধ চাই না, আমিও যুদ্ধের পক্ষে না, আমরা চাই না কখনো মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে সেখানে বিশাল পরিমাণ বাংলাদেশিরাও বসবাস করছেন আর এটার একটা প্রভাব আন্তর্জাতিকভাবেই কিন্তু সকল দেশের উপরে পড়বে, কিছু মানুষ মারা যাবে। আমরাও চাই এটা একটা সুন্দর সমাধান। তবে ট্রাম্প প্রশাসন আসলে বলার নাই, বুঝছেন না, ক্ষমতা বেশি থাকলে আমাদের দেশের নেতাদের মতন আর কি, পাওয়ারে থাকলে যেটা হয় আর কি, যে চোখের সামনে কাউরে মানুষ মনে না, যার ইচ্ছে মারো ধরো, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তবে এই যুদ্ধের যে দামামা বেজে উঠছে বা যুদ্ধের যে সার্বিক প্রস্তুতি, সেখানে আপনারা দেখেন যে ইরানের সাথে মিত্র দেশগুলোর মধ্যে সিরিয়ার যিনি আপনার প্রেসিডেন্ট আছেন এরদোগান তাইয়েব, তিনি কিন্তু ইরানের সাথে তার সমর্থন দিয়েছেন। ইরানের সাথে সমর্থিত। তবে অন্যান্য দেশগুলোর মধ্যে রাশিয়া আছে, আপনার ইরানের সাপোর্টিং আছে, চীন আছে। তো এটা একটা বড় ধরনের একটা খেলার দিকে যাবে যদি এই যুদ্ধটা হয়। যদিও পাকিস্তান সহ অন্যান্য দেশগুলা বা পাকিস্তান সরাসরি বলে দিয়েছে, কারণ পাকিস্তানও আপনার আমেরিকান সেনাবাহিনীর ঘাঁটি আছে, তো তারা আসলে তাদের ভূমি বা দেশ আমেরিকাকেও ব্যবহার করতে দিবে না, ইরানকেও দেবে না। তো বাংলাদেশের অবস্থান এখনো ক্লিয়ার না যে এটা নিয়ে কি হয়, যদিও বাংলাদেশের কয়েকটা রাজনৈতিক দল থেকে ট্রাম্পের বিরুদ্ধে আলোচনা হচ্ছে, আন্দোলন হচ্ছে, সাধারণ বাংলাদেশের নাগরিকরা ট্রাম্পের বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করছে।
তো যাই হোক, এই ইরান ইরাক সম্পর্কে আর হচ্ছে এই যে মার্কিনী সম্পর্কে যে কোনো লেটেস্ট আপডেট নিউজ পেলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাতে চেষ্টা করবো। আর আপনাদের সবার প্রতি একটা দাবি থাকবে বা আমার একটা কথা থাকবে যে যে কোনো সময় যে কোনো দেশের যুদ্ধ পরিস্থিতিতে আমরা অনেকে আছি স্বেচ্ছায় চাই যুদ্ধ টুদ্ধ লাইগা একদম আওলাই ফেলি, কিন্তু বাস্তবতা হচ্ছে যখন কোনো যুদ্ধ হয় সেটাতে কিন্তু মানুষই ক্ষতিগ্রস্ত হয়, ট্রাম্পেরও কিছু হবে না আর আয়াতুল্লাহ খামিনেরও কিছু হবে না, সাধারণ মানুষ যারা আছে তারা মারা যায়। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।